সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মিডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, সামনেই আসছে ঈদুল আজহা, কোরবানির ঈদ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এবং সেই সাথে আজকে আমরা কথা বলবো, এই যে ঈদের সময় কিন্তু আমাদের সবারই একটা মাথায় কাজ করে যে অনেক মাংস কাটা হবে এবং টানা কিছুদিন হলেও আমরা চেষ্টা করি হয়তো অন্যান্য অনেক ধরনের খাবার তৈরি করার জন্য, বাট তারপরেও কিন্তু মাংসের আধিক্যই বেশি থাকে, কারণ সবার আসলে একটা এক্সপেকটেশন থাকে যেহেতু কোরবানি দেওয়া হয়েছে। এবং সেই সাথে দেখা যাচ্ছে যে সেই খাবার দাবারও আমরা হয়তো বা কিছুটা রেস্ট্রিকশনস যেগুলো থাকে সেগুলো আসলে মেনে চলতে পারি না। এবং ঈদের সময় আসলে আনন্দের যে বিষয়টি থাকে সেটা সবাইকে ভাগাভাগি করার জন্য আমরা সেই সময় কিন্তু নিয়মের একটু বাইরেই চলে যাই। সেই জায়গা থেকে আমরা ঈদটাকে কীভাবে সুন্দর করে পালন করতে পারি, কিভাবে আমরা আর একটু ভালো থাকতে পারি, এবং যাদের নানা ধরনের ক্রনিক ডিজিজগুলো আছে যেমন ডায়াবেটিস বা কিডনির সমস্যা বা হার্টের সমস্যা, তারা কিভাবে তাদের রুটিনটাকে একটু সুন্দর করে ফলো করতে পারে এবং সুন্দরভাবে ঈদ যাপন করতে পারেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয়টা আমরা রেখেছি ঈদ কাটুক সুস্থতায়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রীযুক্ত উপস্থিত আছেন মেজর ডাক্তার খসরু সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা। দর্শক, আমরা আজকে আমাদের অনুষ্ঠানটিতে শুধুমাত্র ঈদের বিষয় না, এই যে কারেন্ট যে সিচুয়েশন, গরম থেকে বৃষ্টি এবং বৃষ্টিতে নানা ধরনের অসুবিধাগুলো হচ্ছে, সেই সময় আমরা কি ধরনের ওষুধগুলো সেবন করতে পারি এবং কতটুকু ভালো আমরা থাকতে পারবো এবং কীভাবে নিজেদেরকে এই ধরনের সমস্যাগুলোকে প্রতিহত করে সুন্দরভাবে ঈদটাকে উদযাপন করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে থাকবেন এবং আপনারা যে কোনো সমস্যার জন্য সরাসরি ফোন করে আজকে কথা বলতে পারেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা আজকে বিষয়টিকে রেখেছি যে ঈদ কিভাবে আমরা সুন্দরভাবে কাটাতে পারি এবং সুন্দরভাবে ঈদটাকে আমরা উদযাপন করতে পারি। সেই জায়গা থেকে স্যার একটু জানতে চাচ্ছি, যেহেতু কিছুদিন ধরে কিন্তু খুব গরমের দাবদাহ ছিল, আবার এই 2 দিন ধরে কিন্তু বৃষ্টি চলছে এবং টানা বৃষ্টি পড়ছে। এই যে ওয়েদারে কিন্তু একটা চেঞ্জেস, এই যে ঋতুর যে একটা চেঞ্জেস, এবং সবসময় এটাতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে হেলথ ইস্যুসগুলো হয় আমাদের, নানা ধরনের ঠান্ডা কাশি, নানা ধরনের জীবাণুগুলো ইনফেক্টেড হয়। তো আমরা যদি একটু জানি যে স্যার এই সময়টাতে অনেকে দেখা যায় যে ওভার দ্য কাউন্টারে গিয়েই নানা ধরনের ওষুধগুলো কিনে খেয়ে ফেলছে, তাতে করে আসলে নিজেদের কতটুকু ক্ষতি করা হচ্ছে, এটা যদি আমাদের সাথে শেয়ার করেন। জি ধন্যবাদ, আপনি খুবই প্রাসঙ্গিক এবং সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন। আপনার কথা যদি আমরা সারসংক্ষেপ আনি, তাহলে এই ওয়েদারের ফ্রিকোয়েন্ট চেঞ্জ, এই সময়কালে এই আবহাওয়াজনিত যে অসুখগুলি, সেটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করব। এখানে আমরা দুটো কথাও আমরা আলোচনা দিয়ে নিচ্ছি। একটা হচ্ছে ওটিসি, মানে ওভার দ্য কাউন্টার, অর্থাৎ যে ওষুধগুলি নিজের মতো করে খাওয়া যায়, চিকিৎসকের পরামর্শ লাগে না। তো একদিনের জ্বর, একদিনের সর্দি কাশি, এর জন্য ডাক্তারের কাছে যাওয়াটা আসলে ঢাকা শহরে একটা জটিলতার বিষয়। সেই ক্ষেত্রে রোগী কিছু পরামর্শ, যে ঠান্ডায় যাবে না, শীতের কাপড় পরবে, মাফলার থাকবে, গরম পানি ব্যবহার করবে, গার্গল করবে, এগুলি আমরা যে সনাতন পদ্ধতি, এগুলির প্রতি সম্মান আছে, এগুলো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে, এগুলি ওনারা পালন করবেন। আমরা যদি হোম রেমিডিস বলি, ঠিক তাই, এগুলি করবেন, কিন্তু এটা যথেষ্ট কখনো নাও হতে পারে। সেই ক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ঔষধ ভরা পেটে একদিনের সর্বোচ্চ বড়দের 500 মিলিগ্রামের যে ট্যাবলেটটি পাওয়া যায়, সেটি 3টি খাওয়া যেতে পারে ভরা পেটে। আর অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ঔষধ, এটিও যেহেতু আমরা নাম বলি, যেহেতু এটা ওটি ওষুধ খাওয়া যেতে পারে, আমি নাম ধরে বলছি, ফেক্সোফেনাডিন জাতীয় গ্রুপের ওষুধ 120 মিলিগ্রাম দিনে 2টো খাওয়া যেতে পারে 2 থেকে 3 দিন। এখন 2 থেকে 3 দিনে, ঠিক তাই, 2 থেকে 3 দিনে যদি আরোগ্য হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলবো সেলফ লিমিটিং ডিজিজ। ইউজুয়ালি এগুলো সেলফ লিমিটিং ডিজিজ, কেননা এগুলি ভাইরাস দ্বারা মূলত আক্রমণ হয়। কিন্তু আপনি হয়তো যে আশঙ্কাটার কথা বলতে চাইছেন, সেটা আমরা দেখি যে অতি উৎসাহ নিয়ে দুটো ক্যাটাগরি। একটা হচ্ছে যে রোগী নিজেই, যারা অল্প শিক্ষিত, মাঝারি শিক্ষিত বা এমনকি উচ্চশিক্ষিত, দোকানে যে নিজের ইচ্ছা মতো উনি অ্যান্টিবায়োটিক কেনেন এবং অ্যান্টিবায়োটিক সেবন করেন। ধরা যাক ওনার অ্যান্টিবায়োটিক নির্বাচনটা সঠিকই হয়েছে, কিন্তু তার ডোজ, এটা দিনে ডিউরেশন কতটুকু, ভরা পেটে খাবেন না খালি পেটে খাবেন, 5 দিন খাবেন না 7 দিন খাবেন, এরকম আনুষঙ্গিক অনেক প্রশ্ন চলে আসে। এবং সেটাতে কিন্তু
তারও ততটা মানে জানবারই কথা না। সুতরাং এই অ্যান্টিবায়োটিকের ইররেশনাল অযৌক্তিক ইউজ হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে স্যার যেটা হচ্ছে যে যখন ফার্মাসি থেকে কেনা হয় বা একটা দোকান থেকে এটা কেনা হচ্ছে তখন কিন্তু তারা দামটা কিন্তু অ্যান্টিবায়োটিক অন্যান্য ওষুধ থেকে একটু বেশি থাকে এবং তারা তখন ফার্মাসিতে যিনি কাজ করছেন বা যিনি দিচ্ছেন তিনি কিন্তু বলছেন যে 2 দিন খেলেই হয়ে যাবে, 2 দিনেই ঠিক হয়ে যাবেন। তো এই বিষয়টাও কিন্তু অনেকটা হয়ে থাকে। জি, আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমি ফার্মাসি না বলে ফার্মাসিস্ট না বলে দোকানদার শব্দটা ব্যবহার করছি। আমি তাদের প্রতি সম্মান রাখছি। ফার্মাসিস্টকে একটা কোয়ালিফাই ডিগ্রি করতে হয় এবং এটা খুব অর্গানাইজ একটা কোর্স এবং এটা সারা পৃথিবীতে স্বীকৃত কোর্স। তো একটা মডেল ফার্মেসি হওয়া উচিত, কিন্তু আমাদের পাড়ার মোড়ে মোড়ে নিজের মনের মতো করে লাইসেন্স থেকে হোক অন্যভাবে ম্যানেজ করে হোক প্রায় 1.5 লক্ষ ওষুধের দোকান আছে। তার ভেতরে রেজিস্টার্ড ফার্মাসি 1.5 লক্ষই থাকার কথা ছিল, সেখানে মাত্র কয়েক হাজার আছে। এমনকি এসএসসি পাস না তারাও দোকানে বসে। তাহলে এই রকম সংবেদনশীল ঔষধ যে এসএসসি পাস করে নাই তার কাছ থেকে কী বা আশা করা যায়? তাহলে ওনারা যেটা করেন, যেটা আপনি বলেছেন, পূর্ণ ডোজ না দিয়ে 2টো ডোজ দেন এবং ওই নির্বাচনটাও ভুল হতে পারে এবং এই মানে অসমাপ্ত ডোজ এটাকে নিষ্ক্রিয় করে দিতে পারে, যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবং আসলে ওটা তো দরকার ছিল না, কারণ এটা হয়তো ভাইরাল ডিজিজ। তো আমি যদি উপসংহার টানি, অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ কোনো ক্রমেই চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয়। অনেক ধন্যবাদ স্যার। এখন যেহেতু আমাদের বিষয়টিকে আজকে আমরা রেখেছি ঈদ কাটুক সুস্থতায়, সেই সুস্থতার বিষয়টিতে যদি আসতে চাই, দেখা যাচ্ছে স্যার এর মধ্যে কিন্তু ছুটি শুরু হয়ে গেছে। স্কুল কলেজের ছুটিগুলো কিন্তু দিয়ে দিয়েছে, অফিস আদালতের ছুটিগুলো হয়তো বা কিছুদিনের মধ্যে দিবে। অনেকেই বাড়িতে কিন্তু যাওয়া শুরু করেছেন, ছোট বাচ্চাদের বা পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছেন। তো এই যে জার্নিটা স্যার যাতে ভালো হয়, সেক্ষেত্রে এই জার্নিতে আসলে কী কী মেজারমেন্ট আমরা নিতে পারি সেটা যদি একটু আমাদের শেয়ার করেন। দেন আমরা আসলে গ্রামের বাড়িতে গিয়ে কী কী মেজারমেন্ট নিব সেটা আলোচনা করব। তার আগে তাই একটু জানতে চাচ্ছি যে এই যে জার্নির সময় আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, কি ধরনের মেডিকেশনগুলো সাথে রাখা উচিত? জি, আপনি যথাযথ বলেছেন। আমরা প্রায়ই দেখছি যে যাত্রা অনিশ্চয়তা হয়ে যাচ্ছে, রাস্তা ব্লকেট থাকে, রাস্তা বন্ধক থাকে বিভিন্ন কারণে, রাজনৈতিক হোক, সেটার বড় কথা না। আমরা দেখতে চাচ্ছি বাসা থেকে আমার বাড়ি যদি রথের রংপুর হয়, নীলফামারীতে হয়, আমার পুরনো অভিজ্ঞতা যে বলে যে আমি এখান থেকে রওনা হলে 8 ঘন্টায় পৌঁছাবো, এখন সেই নিশ্চয়তাটা থাকছে না। এটা কি সারাদিন 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, এমন 2 দিনও লাগছে। তাহলে পর এটা আমার মাথায় যদি রাখতে হয়, এই দীর্ঘ সময় আমাকে তো খেতে হবে, আমার স্ত্রী আমার সন্তান আমাদের সাথে থাকতে পারে, তাহলে কোনো ক্রমে খোলা বাসি এই পথে এগুলি আমরা নিব না। যাওয়ার পথে ওই 2 দিন বিবেচনা করে শুকনো জাতীয় খাবার, বিস্কুট হতে পারে, চিরা মুড়ি হতে পারে, আমার মূল্যবান খাবারের দরকার নয়, অর্থমূল্য বেশি। এই জাতীয় বা ভালো দোকান থেকে একটা বিস্কুট হতে পারে, আমরা পাউরুটি কিনতে পারি, কলা, ডিম, এগুলি নষ্ট হয় না, ডাব, এগুলি দিয়ে আমরা তৃষ্ণা মেটাতে পারি, বাইরে থেকে খাবার আনতে পারি। তাহলে বাইরের যে খাবারটা সেটা আমরা বন্ধ করতে পারলাম। 2, আমাদের অনেক শিশুদের বমি করার একটা প্রবণতা থাকে, তাহলে অ্যান্টিএমেটিক জাতীয় ওষুধ বমি আগের থেকে যেন না হয়, বাসাতে একটা সেবন করা হলো। আর যদি যাত্রা দীর্ঘ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হতো এই অ্যান্টিএমেটিক বমি জাতীয় হতে পারে। আর দীর্ঘ যাত্রার ফলে ঘাম হতে পারে, সেই জন্য এটাকে কমব্যাট করার জন্য হাতে 1-2 ওর স্যালাইন, এবং যদি পথের ভিতর জ্বর আসে, এই সর্দি কাশি আসে, সেই জন্য একটা প্যারাসিটামল ট্যাবলেট, অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট, ওর স্যালাইন, এগুলি একটা ফার্স্ট এড বক্সের মতো করে সুন্দর, আর কেটে গেলে পারে যে একটা কোনো ব্যান্ডেজ টাইপের, এটা একটা ছোট্ট প্যাকেটে করে নিয়ে গেলে আমার মনে হয় যাত্রাটা নিরাপদে হবে। অনেক ধন্যবাদ স্যার। এখানে স্যার একটু জানতে চাচ্ছিলাম যে গ্রামের বাড়িতে অনেক সময় যাচ্ছি এবং দেখা যাচ্ছে যে এখানে ঢাকা শহরের ওয়েদার বা শহরের ওয়েদার থেকে গ্রামের ওয়েদারটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে, অনেক সময় গরম বেশি থাকে, আবার দেখা যায় বৃষ্টির খুবই আধিক্য থাকে। তো এই জায়গা থেকে আসলে মানে শিশুদেরকে কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, বা যেই আসলে আমাদের কি ধরনের মেজারমেন্ট নেওয়া উচিত, এবং পানি থাকে চারদিকে পুকুরে, তো সেই জায়গা থেকে যদি একটু বলেন, যে কারণ সবারই আসলে এখন গ্রাম নেই, তারপর অনেকে কিন্তু প্রত্যন্ত গ্রামে যান, তো সেখানে কি ধরনের ব্যবস্থাগুলো আমরা নিতে পারি ভালোভাবে এটা করার জন্য? আপনার প্রশ্নের 2টো অংশ আছে। একটা হলো যে গ্রামে পুরো পরিবারটা কীরকম থাকবে, আর বিশেষ করে শিশুর বেলা আমরা কি বাড়তি ব্যবস্থাটা গ্রহণ করব। দেখেন, আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। শিশুরা ঢাকা শহরে যেভাবে বড় হয় আর গ্রামের ওই রকম না, তো ওখানে খোলা পুকুর আছে,
তো আমি এটা বলতে আমার বুক নিজেরই কেঁপে যাচ্ছে। এরকম আমি কয়েকটা ঘটনা জানি যে গ্রামে গেছে, পিতা মাতারা এতদিন পরে উৎসাহ নিয়ে বা অন্যদের সাথে আছে, বাচ্চাকে খেয়াল করে নাই, বাচ্চা পুকুর পাড়ে চলে গেছে, তার ড্রাউনিং হয়ে গেছে। তো ড্রাউনিংয়ের চিকিৎসা অত্যন্ত জটিল, বিশেষ করে শিশুদের, এবং দ্রুততম সময়ে এই সিপিআর দিয়ে তাকে বড় কোনো হাসপাতালে না নিয়ে আসতে পারে, মৃত্যু ঘটতে পারে। তাহলে আমি খুবই সুনির্দিষ্ট করে বলতে চাই এখানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। বাচ্চাকে চোখে চোখে পুরোটাই রাখতে হবে, তাকে দুষ্টুমি করুক, সে খেলুক, কিন্তু অভিভাবকের নিয়ন্ত্রণ যেন থাকে। এক। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা মোটামুটি দিয়ে ফেলেছি, যে সর্দি কাশি, বাচ্চারা ওই ধুলাবালিতে অভ্যস্ত না, ফলে তার অ্যালার্জি হতে পারে, ময়লা সে মুখের মধ্যে নিতে পারে। আর আরেকটা শব্দ হচ্ছে ট্রাভেলার্স ডায়রিয়া, এটা আমরা ডাক্তার হিসেবে আমরা সেটা জানি। এই যে ট্রাভেল করলো, এই ট্রাভেলের করে কারণে ডায়রিয়া হলো, এটাও একটা সেলফ লিমিটিং, মানে অর্থাৎ নিজেই হবে আবার নিজেই ভালো হয়ে যাবে। সর্বোচ্চ ওর স্যালাইন জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে, কিন্তু এর জন্য ওই ডায়রিয়ার যে ওষুধগুলি অর্থাৎ অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিপ্রোটোজল ওষুধের দরকার নাই। আমরা একদিন দুদিন দেখব, যদি ওর স্যালাইনে ভালো হয়ে যায় তাহলে ভালো, না হলে পরে আমরা বিকল্প ভাববো, ক্ষেত্র বিশেষে স্থানীয় চিকিৎসকের শরণাপন্নও হওয়া যেতে পারে। আর একটা কথা আমি প্রাসঙ্গিকভাবে যুক্ত করতে চাই, যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে, তারা যেন অবশ্যই গ্রামে যাওয়ার সময় ওষুধগুলি নিয়ে যান। কেমন ইনসুলিন, এটা একটা রেয়ার বিষয়, এই ইঞ্জেকশনটা গ্রামে নাও থাকতে পারে, তখন এই ওষুধটা না খাওয়ার কারণে এই 4 দিন বা 5 দিন তার বড় রকম জটিলতা হতে পারে, এমনকি মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং আমাদের উপদেশ, নির্দেশ, অনুরোধ থাকবে, যারা যে ধরনের ওষুধ খান না কেন, জটিল ওষুধ, সেটা কিডনির হতে পারে, লিভারের হতে পারে, হার্টের হতে পারে, ইনসুলিন হতে পারে, হাইপার টেনশন ওষুধগুলি হতে পারে, যেগুলো দীর্ঘদিন ধরে সেবন করতে হয়, সেগুলি ওনারা সুন্দর করে বক্সে অ্যান্টিসিপেটেড যে কয়টা দিন, তার থেকে আরও 2-3 দিন বেশি করে ওষুধটা নিয়ে গেলে পুরো পরিবারে নিরাপদ থাকবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা যেহেতু শুরুতে একটা কথা বলছিলাম যে খাবার দাবারের বিষয়ে, বিশেষ করে এই কোরবানিতে বা ঈদুল আজহাতে দেখা যায় যে আমাদের আসলে মেইনলি যেহেতু কোরবানি দেওয়া হয় এবং খাবার দাবার কিছু রেস্ট্রিকশনস আমরা মানতে পারি না, তো সেই জায়গা থেকে স্যার যদি একটু বলেন যে এই যে গরু, খাসি বা ভেড়া, মানে যেটা আমরা কোরবানি করি না কেন, সেই মাংসগুলো তো রেড মিট থাকে, এবং রেড মিট সম্পর্কে সবসময় একটু সবার মধ্যে একটা নেতিবাচক ধারণা থাকে, তো সেইটা আসলে কতটুকু সঠিক, এবং সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে এটাকে ভালোভাবে খেয়ে ভালো থাকতে পারি? দেখুন, এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আমাদের ধর্মীয় ভাবাবেগ আর উৎসবের আনন্দ। আমাদের দুটোকেই সম্মান করতে হবে, পাশাপাশি স্বাস্থ্যটাও ঠিক রাখতে হবে। তাহলে আমাদের একটা কম্প্রোমাইজ থিওরি যেতে হবে। রেড মিটটা যেভাবেই হোক আমাদের মাথার ভেতরে একটা নেগেটিভ শব্দের সাথে চলে গেছে। রেড মিট বলতে আমরা মোটা দাগে আমাদের খাদ্যাভ্যাসের সাথে গরু, খাসি, আপনি যেটা বলেছেন ভেড়া, বাকিগুলি উট্টুট্টু আমাদের দেশে পাওয়া যায় না, এটাই মূলত আমরা বুঝে থাকি। এখন আমাদের কতটুকু পরিমাণ খেতে হবে এটা জটিল না করে আমি সাধারণ ভাষায় বলবার চেষ্টা করছি। এটাকে বলা হচ্ছে যে পরিণত মানুষ, তার যদি কোনো অসুখ না থাকে তাহলে উনি প্রতি কেজির জন্য 1 গ্রাম করে খাবেন। তাহলে 60 বা 65 গ্রাম আমাদের বাঙালিদের অ্যাভারেজ ওজন পুরুষদের, তার 5 গ্রাম হয়তো মহিলাদের কম, তাতে 60 গ্রাম দৈনিক হয়। তাহলে 60 গ্রাম বলতে আসলে আরও আমি হয়তো জটিল করে দিলাম, 2 থেকে 3 টুকরা মাংস উনি নিরাপদে খেতে পারেন। তাতে অন্য যদি কোনো জটিলতা, অন্য কোনো অসুখ না থাকে তাহলে ওনার জন্য কোনো অসুবিধা হবে না। কিন্তু বাস্তবতা হলো যে ঈদের আনন্দে 2 থেকে 3 টুকরা কোনো কিছুই না। অনেকে এই মিথ আছে যে বাজি ধরে 1 কেজি মাংস পর্যন্ত খেয়ে ফেলে। দেখুন, এইটা করা যাবে না। কিন্তু আবার বারবার বলছি, উৎসবের আনন্দ, দুপুরবেলা একসাথে বেশি মাংসটা না খেয়ে খাবারটাকে ভাগ ভাগ করে নিলে পারে কিডনির উপর বা যে সমস্ত খাদ্যগুলিকে তারা মেটাবলিজম করে, বিপাক করে, ভেঙে ফেলে, তারপর লোডটা কম হবে, ফলে অনাকাঙ্ক্ষিত অসুখটা হবে না। তাহলে আমি বলতে চাচ্ছি যে একবারে খাওয়া যাবে না, কয়েকবার ভেঙে ভেঙে খাওয়াটাই লক্ষ্য। দুঃখিত। সেটাই। এখন স্যার, আমরা যেহেতু ওই বিষয়টা আপনি কথা বলছিলাম যে রেড মিটের কথা, আমরা যখনই কোনো খাবারের কথা বলি যে রেড মিটটাকে অ্যাভয়েড করতে বলি বারবার, বাট তারপর আমরা যেহেতু একটা আনন্দ ঘনপূর্ণ পরিবেশ এবং সেই সাথে আমাদের সবারই আসলে একটু ইচ্ছা থাকে যে ওই মাংসটি খাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা পরিমিত পরিমাণে খেতে পারি। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের সবসময় বলা হয়ে থাকে বিভিন্ন যখনই আমরা কোনো ডায়েট চার্ট নিই বা কখনো খাবারের কথা বলি যে গরু, খাসি বা এই ধরনের রেড মিটগুলোর কোনো উপকারী দিক নেই, এটা আসলে কতটুকু সঠিক স্যার? এই মিথ বা ফ্যাক্টটা সম্পর্কে যদি একটু জানি। জি, মাংসটা প্রিপারেশনের ব্যাপার আছে। মাংসটার ভিতর প্রচুর চর্বি লেগে থাকে, আমরা নিট মাংসটাকে বের করে বাড়তি চর্বি অংশটাকে আলাদা করে ফেলব। যারা সুস্থ লোক এবং প্রচুর কায়িক পরিশ্রম করেন, আমাদের রিক্সাওয়ালা ভাই, দুঃখিত, আমাদের রিক্সাওয়ালা ভাই বা শ্রমিক,
ওনাদের এই চর্বি জাতীয় খাবার ওনারা গ্রহণ করতে পারেন, বিকজ এটা ওনার কারণে এই শক্তি বার্নটা হয়ে যাচ্ছে। আর যিনি স্বাভাবিক মানুষ তারও কিন্তু চর্বি লাগে, এই চর্বি তাকে একটা ইয়ের ভিতর রাখে, তার স্কিনের কমনীয়তা এবং পুরুষের পৌরুষটাকে রাখবার জন্য কিন্তু কোলেস্টেরলের দরকার আছে। সুতরাং আমরা এটার জন্য অতি সতর্কতা নিয়ে জিরো টলারেন্স করে চর্বিটা বাদ দিব, এটা করা যাবে না। তাহলে পরিমিত চর্বি যারা সিডেন্ডারি জব করেন আর যারা ম্যানুয়াল জব করেন তারা চোখের দেখাতে যতটুকু চর্বি খাওয়া সম্ভব সেটা খেলে দোষের কিছু নাই। শিশুর ক্ষেত্রে কিন্তু একটা পিকুলিয়ারিটি আছে, আমাদের ধারণা ছোট বাচ্চা মানে আমরা কম দিব মাংস, ব্যাপারটা ঠিক তার উল্টা। প্রোটিন খাবারটা লাগে কিসের? আমরা তো জানি যে এটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলে, সেটা আবার কি একটু ব্যাখ্যার দাবি রাখে, অথবা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে। অর্থাৎ এই জাতীয় খাবার আমাদের শরীর তৈরি করতে পারে না, তাহলে বাহির থেকে মাংস অবশ্যই আমাদের শরীরে দরকার আছে, তাহলে এটা আমাদের প্রয়োজনটা পূরণ করবে না। এটা ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধন। আর প্রত্যেকদিন কাজ করছি তাহলে ক্ষয় হচ্ছে, আর বাচ্চারা বড় হচ্ছে বৃদ্ধি সাধন, কিন্তু আমি আপনি আর লম্বায় বড় হব না বা পাশে বড় হব না। তাহলে সেই ক্ষেত্রে শিশুদের দুইটা কারণে লাগছে, যেহেতু দুইটা কারণে লাগছে, তার বৃদ্ধি সাধনের জন্য শিশুর গুণগত এবং পরিমাণগত ডবল লাগবে। অর্থাৎ আমরা যে ওজনটা করে বের করেছি তার যদি ওজন 30 কেজি হয় তাহলে তো 1 গ্রাম বলেছিলাম, এর ডবল লাগবে। সুতরাং আমাদের মাথা থেকে এটা সরিয়ে দিতে হবে, শিশুর লাগবে। এবং আমরা যেটা বলেছি যে কিন্তু শিশু যদি স্থূল হয় সেই ক্ষেত্রটা আলাদা। এবার আসেন আমাদের আরও 2-3টা জিনিসের কথা বলা হয়েছে, সেটা হলো যে যিনি স্তন্যদান করেন এবং যেই মা উনি গর্ভবতী অথবা যিনি পিরিয়ডের ভেতরে আছেন, এই তিনটাকে আমাদের ফোকাস করা বিশেষ প্রাসঙ্গিক। এখানে আমাদের ভুল মিথ আছে, হেই তোমার গর্ভ অবস্থা তুমি বেশি মাংস খেতে পারবে না, বিষয়টা তার রিভার্স। তার ইউটেরাসের ভেতরে যে তার আরও বেশি প্রয়োজন, এটাও ঠিক একদম নিক্তিতে মেপে দিলে পারে এটা ওনার জন্য ভুল হয়ে যাবে। স্বাভাবিক চোখে যতটুকু খেলে ওনার কোনো সমস্যা না হয়, তার হাঁসফাঁস না হয়, তার বুক চেপে না আসে, এবং কারো যদি অ্যালার্জির প্রবণতা হয়, অ্যালার্জি না হয় অথবা বমি ভাব না হয়, একটা স্বাভাবিক থাকলে চোখের দেখায় যতটুকু খেলে তাতে দোষ নাই। বরং আমি বারবার বলতে চাচ্ছি তার উদরে যেহেতু আরেকটি পৃথিবীতে মানুষ আসছে তার জন্য দরকার গেল। একইভাবে যে মা স্তন্যদান করছেন তাকে এই স্তন্যের দুধটা তৈরি করবার জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলি আছে সেগুলো মাংসের ভিতরে আছে, সুতরাং উনিও এটা খেতে পারেন। পাশাপাশি পিরিয়ডের বেলাও যে বাড়তি কিছু দরকার হয় এটি তার মাংসটাকে তাকে সরবরাহ দিবে। সুতরাং এই 3 জায়গাতে বাড়তি খেতে অসুবিধা নাই। এখানে একটা গুরুত্বপূর্ণ স্যার কথা বলেছেন যে এই যে রেড মিটের বিষয়টিতে, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে আসলে আমরা কমাতে বলছি, মানে আসলে বিষয়টি অনেকটা বিপরীত, আমাদেরকে তখন আসলে তাদের বেশি সাপোর্ট দিতে হবে খাবার দাবারের ক্ষেত্রে। স্যার এখানে আমরা অনেক সময় দেখা যায় কি যে কিছু পেশেন্ট থাকেন যাদের ক্রনিক বিভিন্ন ধরনের সমস্যা থাকেন, যেমন ডায়াবেটিস বা কিডনি ডিজিজ থাকেন, তারা বরাবরই একটা করেন যে তারা একেবারে এগুলো খান না বা খেতে চান না, কিন্তু আবার অনেক সময় দেখা যায় এগুলো যাদের আছে তারা অনেকে আবার এগুলো আরো বেশি খান। তো সেই জায়গা থেকে যদি একটু বলেন যে তাদের আসলে কিভাবে এটা মেনটেন করা উচিত বা কতদিন খেলে পরে আসলে খুব একটা সমস্যা হবে না, এ ধরনের কি কোনো বিষয় আছে? দেখুন, এই টেলিভিশনের খুব অল্প সময় এটার উত্তর দেওয়াটা খুব ফুল অ্যান্সার যাবে না, তাও আমি চেষ্টা করছি। এক একটা অসুখের এক এক রকম। ধরা যাক হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, এতে আমরা চর্বিকে সাধারণত উৎসাহিত করি না, কারণ এই চর্বিগুলি ধমনী বা আর্টারি লেগে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, ওটা লেগে যায় চর্বিটা, ফলে এই হাইপারটেনশন হওয়ার আশঙ্কাটা বেড়ে যায়। এবং যার কোলেস্টেরলের সমস্যা আছে, বিশেষ করে লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা খারাপ কোলেস্টেরল যেটা, সেটা চর্বির ভেতরে আছে। এখন আমরা একটু আগে বলছি এটা ঈদের উৎসব, একটা আনন্দ, পরিবারের সবাই খাচ্ছে, বাস্তবতা। তাহলে উনি একটু পরিমাণ মতোভাবে, আমি আবারও বলছি, কয়েকটা কাজ করবেন, চর্বিটা কেটে মাংসটা আলাদা করবেন এবং কয়েকটা মাংসের বিশেষ বিশেষ দিক, যেমন মগজ, কলিজা, গুর্দা, বিসমিল্লাহ, যেটা আমরা কথ্য ভাষায় বলে থাকি, এবং রান্নার পরে এই যে গলে যে ঝোলটা আসলো ওর ভেতর প্রচুর পরিমাণে চর্বি থাকে, তাহলে উনি ওই যে শুরুয়া বা ঝোল এটা উনি খাবেনই না, যার প্রেশার বা ডায়াবেটিস আছে। অথবা এই যে অংশগুলি বাদ দিতে বলা হলো সেগুলি খাবেন না, বা হাড্ডির ভেতরে যে মেরু মজ্জা আছে এগুলি খাবেন না, বাট অন্যান্য মাংসগুলি পরিমাণ মতো খেতে দোষ নাই। একই কথা ডায়াবেটিসের ক্ষেত্রে, কিন্তু আমরা ডায়াবেটিস মানে সুগারের ক্ষেত্রে এটা মূলত আমরা জানি, সেক্ষেত্রে উনি খেয়াল রাখবেন যে এটিও বাড়িয়ে দিলেন, পাশাপাশি পরে ডেজার্ট হিসাবে এই ফিরনি, পায়েস, যদিও এটা কোরবানির ঈদ, তারপর কিছুটা খাওয়া হয়ে যায়, সেটা যেন অন্তত নিয়ন্ত্রণে থাকে।
কিন্তু দুটি ওষুধ, এই দুটোতে সবচেয়ে বেশি সাবধানতা আমি অন্তর করতে বলবো। সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ CKD, অর্থাৎ যার দীর্ঘদিন ধরে কিডনি ভালোভাবে কাজ করছে না, ওনারা সবাই জানেন এই ক্ষেত্রে ক্রিয়েটিনিন বেড়ে যায়। এই ক্ষেত্রে মাংসের ব্যাপারে একদম যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত এইটার ক্ষেত্রে। আর গাউট মানে ওই যে গেটে ব্যথা, এটা রোগী নিজেই বুঝতে পারবেন। অর্থাৎ উনি যদি মাংস বেশি খেয়ে ফেলেন, উনি দ্বিতীয় দিনে বা প্রথম দিনে ওনার গাউট বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে উনি সাবধানতা অবলম্বন করবেন। এখানে স্যার একটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় অ্যালার্জিক প্রবলেম যাদের থাকে, সেটা হচ্ছে আপনার বোভাইন অ্যালার্জি, আমরা যেটা বলি যে গরুর মাংস থেকে যে অ্যালার্জি হয়, এই অ্যালার্জিতে যারা ভুগেন তারা কি একেবারেই খেতে পারবেন না, বা যদি খেতে চান সেক্ষেত্রে কি মেজারমেন্ট নিতে হবে, অথবা কি ধরনের মেডিকেশনগুলো সাথে রাখতে পারেন, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। জি ধন্যবাদ। আপনার কথাটা আরেকটু আমরা স্বচ্ছ করবার চেষ্টা করি। অর্থাৎ গরুর মাংস খেলে পারে ওনার শরীরে চাকা চাকা হয়ে যায়, ওনার বলে যে র্যাশ হয়ে গেছে। সাধারণত এরকম রোগী যেদিন কোরবানি হয় তার আগে তার বয়স অন্তত 20, 22, 25 বা এরকম 16 বা 10। অর্থাৎ আমি বলতে চাইছি রোগী এটা জানেন তার র্যাশ আছে, অথবা তার পরিবারে তার অভিভাবক বা তার কাছের জন তারা জানেন। সুতরাং উনি আগের থেকেই ভীত থাকেন বা সংযত থাকেন। সুতরাং উনি নিজের থেকে এটা কম সেবন করে থাকেন বা কম গ্রহণ করে থাকেন। কিন্তু ওই যে বারবার বলছি কোরবানির আনন্দ, সেই ক্ষেত্রে আগে যে সমস্ত সতর্কতা, সেটা ভালো করে মাংসটা ধুয়ে নেওয়া, বাড়তি ধুলাবালি ইত্যাদি না থাকা। আর সতর্কতা হলো যদি খেতেই চান অ্যান্টিহিস্টামিনিক জাতীয় একটা ঔষধ, ওই যে আমি বলেছি একটু আগেই ফেক্সোফেনাডিন বা এই জাতীয় ঔষধ উনি যদি একটা করে খান, তাহলে পারে অন্তত ওই দিন যে স্বাভাবিক যে মাংস 2 বা 3-4 টুকরা এটা উনি খেতে পারেন। অনেক ধন্যবাদ স্যার। দেখা যাচ্ছে কি যে অনেক সময় এই ধরনের ঈদের পরবর্তীতে বা ঈদের সময়টাতে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস যাদের, তার হঠাৎ করে তাদের ডায়াবেটিস বেড়ে গেল, বা খাবার থেকে হোক বা কোনো একটা কারণেই হোক, বা খাবার, এই সময়টা থেকে আসলে আমাদের আগেই ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত কিনা, যে বেড়ে গেলে গ্রামে গেলে হয়তো বা আশেপাশে সেরকম ডক্টর নাও থাকতে পারেন বা প্রয়োজন মতো ডক্টরকে নাও পেতে পারেন, সেক্ষেত্রে ডোজগুলো কি আগে অ্যাডজাস্ট করে নেবেন কিনা, বা তারা কি কোনো ধরনের মেজারমেন্ট নেবেন কিনা, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের কথা যদি বলি। জি জি, আমি বোধহয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই, আমরা অবগত আছি যে ডায়াবেটিস একটা বই মেনটেন করা হয়, সেখানে সমস্ত কিছু ডাটা এনলিস্টেড থাকে। তাহলে উনি কি খাবেন কি খাবেন না এই কথাগুলো কিন্তু লিপিবদ্ধ করা আছে। তো আপনি যেটা বলতে চাচ্ছেন, যেহেতু একটা হঠাৎ করে একটা এপিসোড সামনে আসছে, সেই ক্ষেত্রে উনি হালনাগাদ করে যেতে পারেন, দোষের কিছু নাই। এবং ডায়াবেটিস চিকিৎসা সরকারের পক্ষ থেকে স্বল্প মূল্যে, বিনামূল্যে অন্যান্য অনেকগুলো হাসপাতাল থেকে দেওয়া হয়। সুতরাং উনি যদি কষ্ট করে ডাক্তারের কাছে যান ভালো। যদি এটা সম্ভব না হয় তাহলে পারে উনি আসলে জানেন যে এই দীর্ঘ অভিজ্ঞতা, বলা হয় যে ওল্ড পেশেন্ট ইজ বেটার দ্যান দ্য নিউ ডক্টর। উনি জানেন ডায়াবেটিক বেড়ে গেলে কিন্তু যতটা সমস্যা, তার থেকে যদি ডায়াবেটিক ব্লাড সুগার কমে যায় সেটি আরও আশঙ্কা। তখন আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, এবং তাকে যদি অ্যাড্রেস না করা হয় এমনকি ফ্যাটাল মৃত্যু হতে পারে। ব্লাড প্রেশার বেড়ে গেছে, তাহলে সুগারটা কম খাও, 2 দিন কম খাও, চিনি কম খেও, বা যে সমস্ত কারণ সেটা আমরা জানি, মিষ্টি কম খাও। কিন্তু অতিরিক্ত সতর্কতা, এবং যে ঘটনাটা ঘটে গ্রামে, যে এতদিন পরে গ্রামে আসছে মুক্ত বাতাস, উনি শহরে কখনো হাঁটতেন না, উনি সবার সাথে আনন্দ করতে 2, 3, 4, 5 কিলোমিটার হেঁটে ফেলেন। উনি তো ভাবছেন যে আমি তো স্বাভাবিক পরিমাণ খাবার খাই গেছি, কিন্তু তার যে ক্যালোরি বার্ন এটা বেশি হওয়ার কারণে কনজামশন আর বার্নের যে রেশিও এটা অল্টার হয়ে গেল, ফলে যেটা বার্ন সেটা আপার হেড নিয়ে ফেললো, অর্থাৎ চিনিটা চলে গেল বেশি। এইটার কারণে কিন্তু ঝুঁকি হতে পারে। এটা যেমন কী করণীয়, বাংলাদেশের যে চিনি সবসময় অ্যাভেলেবল, ওনাদেরকে একটা উপদেশই দেওয়া থাকে যে কিছুটা সাধারণ একটা প্যাকেটের ভেতরে বা একটা ঠোসের ভেতরে উনি একটু চিনি রেখে পকেটে করে যেখানে খুশি যাবেন। উনি বুঝতে পারেন যে মাথা ঝিমঝিম করছে, তাই এখন হাইপোগ্লাইসেমিয়া হবে। অনেক সময় যে সুগার ক্যান্ডিও অনেক, ঠিক তাই তো সুগার ক্যান্ডি অবশ্যই হতেই পারে, একটু এক্সপেন্সিভ। তো সাধারণের জন্য সাধারণ চিনি উনি মুখে দিলে পারেই উনি মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফেরত আসবেন বলে আমাদের আশাবাদ। অনেক ধন্যবাদ স্যার। একটা ধারণা থাকে কি যে অসুখ বিসুখ হলেই আমরা দেখা যায় যে গরুর মাংস, মানে বিশেষ করে মানে মাংসের কথা কেন বলছি, কারণ যেহেতু সামনে ঈদ, এই জন্য যে আমরা ওগুলোকে বাদ দিয়ে দিতে বলি, যে এগুলো খাওয়া যাবে না অসুখ বিসুখ হলে। এটা আসলে কতটুকু সঠিক স্যার, যদি একটু বলেন আমাদেরকে, এটা কি আসলে মানে যুক্তিসঙ্গত কিনা? জি, আমরা এই আলোচনাটা পার্ট বাই পার্ট করেছি, আমি একটু সামারি করার চেষ্টা করি। আমাদের শরীরে 3টা খাবারকে প্রতিনিয়ত খেতে হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট।
এমনি ভাত জাতীয় খাবারে আছে কার্বোহাইড্রেট, ওই আলোচনা আজকে আমাদের প্রাসঙ্গিক না। মূলত প্রোটিন আর ফ্যাট এটা হচ্ছে মাংস থেকেই আসে, মূলত রেড মিট থেকে আসে, এবং এটা এসেনশিয়াল, অর্থাৎ আমাদের শরীর এটা তৈরি করতে পারে না। তাহলে এই জায়গাটাতে একটু আসবো, কারণ যেহেতু আমরা একেবারে অনেক সময় অনেক কিছু নিষেধাজ্ঞা দিয়ে দিই, সেটা হয়তো স্পেসিফিক কিছু কন্ডিশন হতে পারে, বাট কিভাবে আসলে সেটাকে আমরা মাঝামাঝি অবস্থায় আনতে পারি এই খাওয়ার বিষয়টিতে, সেটা সম্পর্কে একটু জানবো। তার আগে স্যার একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা ঈদের সুস্থতার আরও বাকি আলোচনাগুলো করব। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে ঈদ কাটুক সুস্থতায় এবং সেই সাথে আনন্দে। স্যার, আমরা যাওয়ার আগে কথা বলছিলাম যে আমরা হয় কি মাঝে মাঝে ইদানিংকালে নানা ধরনের এই যে ডিজিটাল মিডিয়া বা খুব হাতের নাকালে মোবাইল থাকার কারণে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব এগুলোর মধ্যে দেখতে থাকি যে রেড মিট খাওয়ার জন্য খুবই নানা ধরনের বার্তা দেওয়া হচ্ছে এবং বেশিরভাগই থাকে নেগেটিভ, নেতিবাচক কথা। তো সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে প্রোটিনটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ দরকার, এবং সেটা যদি পরিমিত আকারে হয়, সেটা যদি আমাদের একটু শেয়ার করেন যে আমরা এই ঈদের সময়টাতে একেবারেই অনেকে খেতে পারবে না, এই ধরনের নিষেধাজ্ঞাও অনেকের থাকে, সেটা আসলে কতটুকু সঠিক? জি, ধন্যবাদ। আসলে এটা একটু দীর্ঘ আলোচনার দাবি রাখে, তো আমি প্রাসঙ্গিকতার কারণে সংক্ষেপে যদি বলতে চাই, কাদের নিষিদ্ধ এটা তারা জানেন এবং এটা পুরনো একটা বিষয়, ডাক্তার তাদেরকে বলে দেন। তাও একটু প্রশ্ন আসতে পারে কাদের একেবারেই নিষিদ্ধ, যারা ডিসলিপিডেমিয়া থাকে, এটা বোধহয় আর একটা জটিল শব্দ হয়ে গেল। রক্তে আমরা কোলেস্টেরলের মাত্রা জানি, লিপিড প্রোফাইলটা যখন করা হয় যে কি কি বাড়ছে কমছে, তো প্রোফাইলের ভেতরে যেটা রেড মিট থেকে আসে তাকে বলে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এলডিএল, বা বাংলায় আমরা খারাপ কোলেস্টেরল বলি, এটা অনেকে জানে। এইটা এমন একটা পর্যায়ে যদি থাকে যে তার জন্য এটা সহনীয় না, সেটা ডাক্তার তাকে বলে দেন, তাহলে এরকম যদি থাকে তাহলে তিনি খাবেন না। অথবা গরুর মাংস বা খাসির বাজার অতি সংবেদনশীলতা যদি কারো থাকে, হাইপার সেন্সিটিভিটি, লাইক আমরা এই কোনো গাছের পাতায় হাত দিলাম, লজ্জাবতী, সে কুচকে যাবে, তাহলে অন্য কোনো খাবার খেলে তার সমস্যা হয় না, কিন্তু গরুর মাংস অথবা খাসির মাংসেও তার খেলে পারে র্যাশ হয়, চুলকনি হয়, উনি সেটা জানেন। অথবা অন্য কোনো ঘটনাতে যদি তার এরকম অতি সংবেদনশীলতা দেখে মাংস খেলে পারে, এটা যদি ওনার নাও জানা থাকে, আমি বলতে চাচ্ছি যদি চাকা চাকা লাল দাগ হয় সেটা একটা কাট অফ মার্ক, এরপরে উনি আর মাংস খাবেন না, এবং চাকা চাকা যেটা অলরেডি উঠে গেছে তার জন্য অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ঔষধ, একটা হিস্টাচিন জাতীয় ঔষধ খেলেই চলে। তাহলে উনি কিন্তু সুস্থ নন, উনি একটা রোগী, উনি হয়তো শতকরা 1% বা তারও কম রোগী হবে। তাহলে তার জন্য বাকি 99 জন আমরা সবাইকেই তো না কাটারে ফেলতে পারি না। সুতরাং আমরা বলতে চাচ্ছি যে উনি 1 গ্রাম পার কেজি ওয়েট প্রতিদিন খেতে পারবেন, তার মানে 60 মিলিগ্রাম, কারেকশন 60 গ্রাম, তো 60 মানে হলো যে 2-3 টুকরা, এর থেকে বেশি উনি খেতে পারবেন এবং খেলে তার সমস্যা নাও হতে পারে, কিন্তু মাংসের যে উপকার অথবা শরীর যে শোষণ করে নেয় সেটা আর ওনার কাজে লাগবে না, অপচয় হবে না, কিন্তু ওনার যে স্বাদ বা খাবার আনন্দ এটা উনি 16 আনা পাবেন। আমি রিপিট করছি, মাংসটার কোনো কাজে লাগবে না, কিন্তু খেতে দোষ নাই যদি উনি হজম করতে পারেন। তবে সেই ক্ষেত্রে একটু গ্যাপ দিয়ে দিয়ে খাওয়া ভালো, একটা না খেয়ে একদিন আবার 2 দিন খেলে আবার খাওয়া ভালো, মানে জিনিসটাকে সহনশীল মাত্রায় নিয়ে যাতে খেতে হয়। আমরা স্যার একটা দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আমরা গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা নিয়ে একটু কথা বলবো, যেটা হয় সাধারণত ঈদের সময়। সুপ্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? জি জি, আসসালামু আলাইকুম। জি, আমার নাম শওকত ওসমান, আমি ঢাকা জুরাইন থেকে বলছিলাম। আমার কিডনির পয়েন্ট হচ্ছে 1.4 টিটুরিন। ওকে। আর আমার ব্যাকবোনে পিঠে অনেক ব্যথা হয়, এটা কি কিডনি থেকে? আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে ওনার ক্রিয়েটিনিন 1.4 এবং ওনার পিঠে ব্যথা হয়, সেটা কি ওনার কিডনির কারণে হচ্ছে কিনা বা কিডনির কোনো কিছু থেকে হচ্ছে কিনা, যেহেতু ক্রিয়েটিনিনের বিষয়টি নিয়ে শেয়ার করেছেন, এটা যদি একটু স্যার আমাদেরকে শেয়ার করেন। জি, আসলে ক্রিয়েটিনিন কি, এটার সাথে পিঠে ব্যথার কী সম্পর্কে আলোচনাটাতে উত্তর পাওয়া যাবে। ক্রিয়েটিনিন হচ্ছে যে আমরা এই প্রোটিনের কথা এতক্ষণ বললাম, যেগুলোর ভিতরে এই যে রেড মিট বা অন্যান্য আরও তো প্রোটিন আছে, ডিমের ভেতরে আছে, দুধের ভেতরে আছে, ডালের ভেতরে আছে, যেটা আমরা গরিবের প্রোটিন বলে থাকি। তাহলে এটা ভেঙে যে
একদম যে এন্ড প্রোডাক্ট একটা পর্যায়ে হতে হতে একটা রাসায়নিক পদার্থ, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন বলে। আচ্ছা, তাকে তো আসলে কিডনি একটা ছাঁকন যন্ত্র, এটা আমাদের ধারণা আছে। তাহলে ভালো অংশটা সে রেখে দেয়, খারাপ অংশটা সে চলে যায়। খারাপ অংশের নাম হচ্ছে ক্রিয়েটিনিন। তাহলে এটা যদি ভালো থাকে, সঠিকভাবে কাজ করে, তাহলে সামান্য কিছু ক্রিয়েটিনিন থেকে যাবে, এটা দোষের কিছু নাই। সেটা কত? সেটা হচ্ছে 1.4। আমাদের যিনি ভদ্রলোক ফোন করে আমাদের এসছেন, উনার একদম বর্ডার লাইন আছে। উনি এখন ওনার কিডনি খারাপ হয়েছে বলা যাবে না, কিন্তু উনি ধরা যাক টেকনাফ অথবা তেঁতুলিয়া, আমি জিওগ্রাফিক্যালি যদি ব্যাখ্যা এইভাবে আনি, শেষ মাথায় আছে। সুতরাং এখনই ওনাকে সতর্ক হতে হবে, এক। আর দুই হচ্ছে, হ্যাঁ, এটি কিডনির রেফার্ড পেইন হতে পারে। কিডনিটা ঠিক পিঠে থাকে না, কিডনি থাকে আরও সামনে। তো আমি অ্যানাটমি ক্লাসে যেতে চাচ্ছি না, এটা হতে পারে। এই উত্তরটার জন্য কিডনি ওনাকে পরীক্ষা করার দরকার হতে পারে, পেটে হাত দিয়ে কিডনি দেখা দরকার হতে পারে। ক্ষেত্র বিশেষে ডাক্তার যদি মনে করেন উনি কোনো পরীক্ষা যেতে পারে, এক্স-রে এমআরআই করতে হবে যে তার মেরুদণ্ড থেকে ব্যথাটা থেকে যাচ্ছে। তাই তো এইটা আমার মনে হয় যে ওনার এলাকাতে যিনি ভালো চিকিৎসক আছেন তার উপস্থিতিতে এটা করাটা বুদ্ধিমান। অনেক ধন্যবাদ স্যার। আমরা যে বিষয়টিতে বলতে চাচ্ছিলাম যে গ্যাস্ট্রাইটিস একটা সমস্যা অনেকের থাকে, কিন্তু যাদের থাকে না তাদের আবার দেখা যাচ্ছে ঈদের সময় নানা ধরনের খাবার দাবার যেহেতু একটু বেশি কম হয়, তখন আরো বেশি হয়। তো সেই জায়গায় যারা ট্রাভেল করবেন বা যারা যেই জায়গাতে আছেন, সেক্ষেত্রে আসলে কি কোনো ধরনের মেডিকেশন সাথে রাখা উচিত কিনা, বা আগের থেকে কোনো মেজারমেন্ট নেওয়া উচিত কিনা? জি, ধন্যবাদ। এটাও ওই পুরনো কথাই বলতে চাচ্ছি যে যাদের এরকম মাংস খেলে বুক জ্বলে, টক ঢেক উঠে, ওনারা বলেন চুয়া ঢেক, ওনারা বলেন যে মুখে পানি চলে আসলো, ওয়াটার ব্রাশ, ডিসপেপসিয়া, ফুলনেস অফ দ্য স্টমাক, পেট ভার ভার মনে হচ্ছে, একটু শুয়ে থাকি মনে হচ্ছে, যেমন আমরা ইফতারে অনেক সময় এটা একই রকম ঘটনাটা ঘটে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কষ্ট পেন না। সুতরাং বাড়তি মাংস না খেয়ে, ওই বারবার করে বলছি যে ভেঙে 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 খান, অসুবিধা নাই, আপনি 7 দিনই খান, কিন্তু ভেঙে করে খালে একসাথে ঢোকার কারণে আমাদের এই মাংসকে হজম করবার জন্য যে এনজাইমগুলি থাকে তাকে হজম করে ছোট ছোট করে ফেলে, অথবা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এইগুলি আসলে হঠাৎ করে এত মাংসের জন্য অভিযোজিত না। আমরা যেহেতু প্রতিদিন খাই না, সেজন্য অল্প অল্প করে থাকে। হঠাৎ করে মাংস গেলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এই এনজাইমগুলি তো আগের মতো করেই যাবে, ফলে উনি হাঁসফাঁস বোধ করবেন। যদি উনি হাঁসফাঁস বোধ করেই ফেলেন, তাহলে দুটো জিনিস উনি করবেন। উনি হচ্ছে যে এই অ্যান্টি আলসার ধরনের ওষুধ খাবেন, ধরা যাক একটা অ্যান্টাসিড চুষে খেতে পারেন, ধরা যাক একটা ফ্যামোটিডিন একটা ওষুধ খেতে পারেন, বা অমিপ্রাজল খেতে পারেন। আর তার আগে উনি একটা দেশজ টোটকা একটা জিনিস চেষ্টা করে দেখতে পারেন, সেটা হলো এই যে ইনো পাওয়া যায়, অথবা কোলা জাতীয়, ধরা যাক 7 আপ, পেপসি। এটা আমরা রেগুলার বেসিসে বলছি না, যেদিন উনি অসুস্থ সেদিন উনি একটা খেলে পারে, তার ডিসপেপসিয়া করে বাইকার্বনেট থাকে ওর ভেতরে, তাতে ওনার ডিসপেপসিয়া কমে যাবে। স্যার, আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে আছি, বাট তারপর একটু জানতে চাই যে এই যে গরু, খাসি বা এই ধরনের মাংসগুলোতে দেখা যায় যে খারাপ কোলেস্টেরলটা বা খারাপ চর্বিটা থাকে, এই ধরনের এই বিষয়টা আসলে কতটুকু সঠিক? এটা কি আসলে আমরা মানে যদি তাই হয় তাহলে আমরা কেন সবসময় খাচ্ছি বা খাবো, এটা যদি একটু আমাদের সাথে বলেন। জি, আপনার প্রশ্নটা যদি আমি বুঝে থাকি যে মাংসের ভেতরে যদি খারাপ একটা চর্বি থেকেই থাকে, তাহলে আমরা মাংস খাবো কেন? চর্বি তো মানে প্রতিনিয়ত চর্বি তো জমে যাচ্ছে, এই তো বিষয়টা। আর যদি কোরবানি হয়, দেখা যায় যে আমার 15-20 এমনকি 1 মাসও খায়, তাহলে এটা কি হবে? এটা আসলে এমনভাবে অভিযোজিত যাদের এই সমস্যাটা নাই, ধরা যাক আমরা সুস্থ মানুষ, তারা এই যেভাবে আমি বললাম, এই খাবারটার সাথে যে চর্বিটুকু ঢোকে, মানে খারাপ কোলেস্টেরল, এটাকে আমাদের শরীর হজম করে ফেলতে পারে। তাহলে ঢুকছে এবং হজম প্রক্রিয়া আমাদের শরীর থেকে নিশ্চয় হয় মূত্র অথবা স্টুল দ্বারা শরীর থেকে বের হয়ে যায় বা অন্যান্য। সুতরাং এটা আমাদের জমা হয় না। তাতে যদি কারো একটু বেশিও হয় বাড়তি, তার এটা হজম প্রক্রিয়াটা এমনভাবে অভিযোজিত, তাতে তার সমস্যা হওয়ার কথা না এই কয়দিনেও। কিন্তু যাদের টেন্ডেন্সি আছে আগের থেকেই এই কোলেস্টেরল হওয়ার, অর্থাৎ এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বিষয়, এটা কিন্তু এই জেনেটিকও হতে পারে। অর্থাৎ আমাদের ধারণা যে শুধু মোটা মানুষেরই এরকম একটা প্রবণতা আছে, ব্যাপারটা এরকম না। কারো পাতলা হলেও ওনাদের কোলেস্টেরলের সমস্যা থাকে। তো আমি বলতে চাইছি যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, অর্থাৎ উনি আগের থেকেই তার লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অথবা খারাপ কোলেস্টেরল আছে, শুধু সতর্কতা তাদের জন্য বাড়তি, অথবা কতগুলি ডিজিজ আছে যেটাতে বলে দেওয়া আছে যে এই জাতীয় চর্বি জাতীয় জিনিস, এবং সেখানে আমি আরও কিন্তু স্পেসিফাই করেছি। ধর এটা বলেছি গরুর মগজ, বলেছি যে চর্বি, বলেছি কিডনি, তার লিভার, গুর্দা, এইগুলির ভিতরে প্রচুর পরিমাণে কোলেস্টেরল আছে। তাহলে উনি নিট মাংসটুকু খাক, এইগুলি উনি হয়তো একটু সংযত হলেন। ভুঁড়ির যে অংশটুকু আমরা এটা অনেকে জ্বালাই, অনেক দিন ধরে এটা খেতে থাকে, তাহলে পরে আমরা পাশাপাশি
ধরা যাক যদি আমরা একদমই কোলেস্টেরল না খাই তাহলে কিন্তু কোলেস্টেরলহীনতা অনেক ধরনের সমস্যা করতে পারে। আমাদের ত্বকের যে কমনীয়তা বা গ্লসিনেস এইটা কোলেস্টেরলের জন্য মানে সেটা ভালো। একদম যদি আমরা কাট অফ করি তাহলে স্কিন হর্নি হয়ে যাবে, রাফ হয়ে যাবে, খসখসে হয়ে যাবে। এমনকি আমি একটু আগে বলবার চেষ্টা করেছিলাম যে পৌরুষ দীপ্ত হওয়ার যে বিষয়টি, এটা যে একটা হরমোন তৈরি করে এবং অন্যান্য যে বিষয়গুলি, তার জন্য এটা কোলেস্টেরল একটা উপকারী। স্যার, আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে আছি, আমরা এই যে কোরবানি ঈদের পরবর্তীতে দেখা যায় যে কিছু দুর্গন্ধ এবং চারদিকে ময়লা আবর্জনা, সেটাকে একটু আমরা একদম যেহেতু শেষ পর্যায়ে আছি, এই বর্জ্যগুলোকে ভালোভাবে নিষ্কাশিত করে আমরা সুন্দরভাবে ঈদটা কিভাবে যাপন করব সেটার জিনিস আমাদেরকে বলেন। জি, স্টিচ ইন টাইম সেভস নাইন। দেখেন, আমার স্বাস্থ্য আমার পরিবারের স্বাস্থ্য আমি নিশ্চয়ই উদযাপন করব, নিশ্চয়ই আমার ধর্মীয় উপাচার করব। সেই সময় আমার বাড়ির গরু আমার জন্য বিপদ এবং প্রতিবেশীর জন্য বিপদ এবং সামাজিক অসুবিধা সব কিছু যদি আমি তৈরি করি তাহলে পারে তো এন্ড ইউজে আমি সমস্যা তৈরি করব। সুতরাং এগুলো তো সাধারণ জ্ঞান, তাও আমরা সেটা হয়তো প্রয়োগ করি না। জবাই করবার যেটা আলাদা একটা জায়গা তৈরি করা, সেখানে গর্ত করা, রক্ত তো অনেক ধরনের ইনফেকশন তৈরি করতে পারে। তারপর যে তার বর্জ্য পদার্থ, তার মল, তার মূত্র, অথবা যেগুলো আমরা কোনো কাজে লাগে না, শিং বা হাড় যেগুলো বিক্রি হয় না, সেগুলো একটা গর্ত করে আগে থেকে সেগুলো পুঁতে ফেললে পারে হয়। আর আগে থেকে এটা খেয়াল রাখবো। আর বৃষ্টি হচ্ছে তো, সুতরাং আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে এই বৃষ্টির পানিতে এটা যেন ড্যাম্প হয়ে না যায়, অথবা রক্ত আমরা অসংযতভাবে রাস্তায় করলাম, তারপর এটা পানি দিয়ে এটা ছড়িয়ে পড়লো এবং সেখান থেকে ইনফেকশন এবং আসন্ন সময় ডেঙ্গু হওয়ার একটা সিজন চলে আসছে, তাহলে সেটাও একটা ডেঙ্গু হওয়ার জন্য আর একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর তৈরি হলো। আর একটা আশাবাদ, বর্তমান সরকার বলেছেন যে ঢাকা মহানগরীর ব্যাপারে ওনারা অত্যন্ত দায়িত্বশীল এবং স্পর্শকাতর। বর্জ্য পদার্থ যেন 3 দিনের ভেতরে এটাকে সরিয়ে ফেলা যায়, সেটার জন্য তারা উদ্যোগী হবেন। এবং নাগরিক হিসাবে আমাদেরও উচিত যে প্রাথমিকভাবে আমরা তো এটা করব এবং অথরিটিকে সহযোগিতা করব। অনেক ধন্যবাদ স্যার। আমরা আজকে যেহেতু আমাদের ঈদ কাটুক সুস্থতা এবং সেই সাথে আনন্দ নিয়ে কথা বলছি, আশা করি যারা দেখেছেন তারা অনেক কিছু জেনেছেন। সুপ্রিয় দর্শক, মেড ইন নোভা ভালো থাকুন অনুষ্ঠানটির আজকে আমরা আলোচনা করেছিলাম ঈদের সুস্থতাতে, এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে স্যার কিন্তু মাংস খাওয়া এবং না খাওয়া নিয়ে অনেকগুলো কথা বলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বলছেন, আপনারা সবাই কিন্তু মাংস খেতে পারবেন, কিন্তু পরিমিত পরিমাণে খেতে পারবেন, এবং যাদের যে ধরনের সমস্যাগুলো আছে বা অ্যালার্জিক সমস্যা আছে তারা সেভাবে মেজারমেন্ট নিয়েও কিন্তু খেতে পারবেন। তো আশা করি দর্শক যারা আমাদের সাথে ছিলেন তারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।